শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সান্ত্বনা দিলেন পরিবারের সদস্যদের, বললেন দেশে সবার সম অধিকার। আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সে বুক পেতে দিয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করা, এটা আমরা সারা জাতির একটা কর্তব্য। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, আলটিমেটাম। এখন ফুল কোর্ট ডাকার সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা। ডাকাত ঠেকাতে রাতভর পাহারা, গল্প আড্ডা, রীতিমতো উৎসবের নগরী রাজধানী। সম্মিলিতভাবে আতঙ্ককে বিদায় জানাচ্ছেন ঢাকাবাসী। বেতন ভাতা পরিশোধ নিয়ে বিপাকে পোশাক খাতের উদ্যোক্তারা, ইতিবাচক ভাবমূর্তি ফিরিয়ে আনার তাগিদ। পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে পুরনো কাঁটাতারের বেড়া বদলে স্মার্ট ফেন্সিং দিচ্ছে ভারত। অবাঞ্ছিত অনুপ্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ বলছে দেশটি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এখন ঘরে ঘরে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আবু সাঈদ শুধু এক পরিবারের সন্তান নয়। আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। সকাল 11টার দিকে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আবু সাঈদের মাকে সান্ত্বনা দিয়ে ডক্টর ইউনূস বলেন, শিক্ষার্থী হত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে, দোষীদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। সবাইকে নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান ডক্টর ইউনূস। ডাকতেছে যে কি করবো, আমার বুদ্ধিটা বুদ্ধি একটাই, যেটা তোমাদের বলছে এটাই বুদ্ধি, যে আত্মবিশ্বাস আনা তরুণদের মাঝখানে। লেখাপড়া কাজে লাগে নিশ্চয়ই, কিন্তু লেখাপড়া না হলে যে একবারে সবকিছু উল্টে যাবে, বিদ্যা বুদ্ধি বন্ধ হয়ে যাবে তাও না। এই মেয়েদের যাদের কথা বলতে একটার নিজের নামও লিখতে পারে না, ওই রকম দিয়ে কাজে এই হলো আমাদের আশা আকাঙ্ক্ষা। তোমাদেরকে আজকে বাবা দিতে আসলাম, যেটুকু করছো, কিন্তু পথ এখন বাকি আছে, এইটা পরিষ্কার করতে হবে, এটার থেকে ছাড় দিও। এটা আমরা গন্তব্যটা কিছু মুক্ত হয়ে যাওয়া, আমাদের কেউ টেনে রাখতে পারবে না। নিয়ম নীতি যা আছে নিয়ম নীতির মতো করবো। মাঝখানে একটা কথা বারে বারে আসতেছে, এটাও তোমাদের বলি, পত্রপত্রিকা আসতেছে, খামোকা একটা জিনিস হয়েছে, হিন্দুদের আক্রমণ করতেছে, বৌদ্ধদের আক্রমণ করতেছে। সংখ্যালঘু কয়জন আছে রে ভাই, কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে? এটা কি দেশের মানুষ না? তোমরা যখন দেশই রক্ষা করতে পারছো, কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না? কষ্ট লাগে। সেও তোমাদের সঙ্গে ছিল, তার ছেলে তোমার সঙ্গে ছিল, কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার লুটপাটওয়ালারা করতেছে এগুলা। কোনো যে ইচ্ছা করে আর হলেও অন্যের মদতে যারা ইন্ধন যোগাইতে, একটা গোলমাল লাগাই দেওয়া, গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা, যে আটকে ফেলাইলাম তাদের। সবসময় লেগে আছে তোমাদের আটকানোর ব্যবস্থা রেখে, এটুকু আটকানো বলে কেউ ছুতে পারবে না। আমরা আছি, যত হিন্দু পরিবার, খ্রিস্টান পরিবার যত আছে, বলতে কেউ তার গায়ে আসতে পারবে না। আমার ভাই, আমরা একসঙ্গে যুদ্ধ করছি, একসঙ্গে থাকবো। এটা পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের। এর চেয়ে সুন্দর পরিবার আর নাই পৃথিবীতে। পৃথিবীতে বহু দেশ আছে, এত সুন্দর পরিবারের আর নাই। একদম এক ভাষা, এক জিনিস, এক কথা। তুমি যে দেশে যাও, এইখানে একরকম, এখানে আরেকরকম, বহু রকমের প্যাচপ্যাচ। আমাদের কোনো প্যাচপ্যাচ নেই। এত সুন্দর একটা দেশ, কোথায় চলে যেতে পারতাম না।
শুধু মনটাকে যদি আমরা শক্ত রাখতাম এবং তোমাদের রাস্তাটা খুলে দিতাম, নানা রকমের প্যাচপ্যাচের মধ্যে ফেলাই না দিতাম, তাহলে আমরা মুক্ত হয়ে যেতাম। বেগম রোকেয়া নারীদের মুক্ত করছে, এখন পুরো রংপুর সারা বাংলাদেশকে মুক্ত করবে। এটি হলো তোমাদের কাজ, এটি হলো কাজ। আমরা এখানে থামি আজকে, তোমাদের সঙ্গে একটা ছবি তুলবো না? একটা ছবি তুলতে হবে। চলো চলো যাই। তোমাদের কিছু বলো, বলো একজন বলো, সংক্ষেপে বলো। বলো একটা দুই চার কথা বলো। হ্যাঁ বলো বলো বলো, শুনি বলো, দাঁড়িয়ে সবাই শুনো। শুভ অপরাহ্ন, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু বীর শহীদ আবু সাইদের প্রাণের ক্যাম্পাস এবং জন্মভূমি রংপুরের আপনাদের স্বাগত। বাংলাদেশের মানুষের এই ঐতিহাসিক বিজয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অশেষ অভিনন্দন। আমি আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি ৭১-এ যে সকল লাখো শহীদ আমাদের এই সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ বিজয় দিয়ে গিয়েছেন, এবং সেই সাথে ২০২৪-এর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ছাত্র জনতা বলতেছি দ্বিতীয় স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতায় যে সকল শহীদ ভাইরা আবু সাহিদ সহ সারা বাংলাদেশে যে সকল শহীদ ভাইরা মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় উপদেষ্টা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি আপনার কাছে কিছু প্রস্তাবনা পেশ করতেছি। বর্তমান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি শূন্য একটি ক্যাম্পাস। আমরা চাচ্ছি সৎ, যোগ্য, নিরপেক্ষ এবং জাতীয় একজন ব্যক্তিত্ব আমরা যেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি হিসাবে দেখতে চাই। ক্যাম্পাসের একাডেমিক, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং সুষ্ঠু নেতৃত্ব চর্চায় ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপায়ণ করতে প্রয়োজনীয় অবকাঠামো, গবেষণাগার, অনুষদ বৃদ্ধি, অডিটোরিয়াম এবং শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে যেহেতু বিশ্ববিদ্যালয় সমূহের বাজেট প্রণয়নে বৈষম্য দূর করতে হবে। স্যার যে কথাটি বললেন, পিছিয়ে পড়া রংপুরবাসীকে এগিয়ে নিতে পর্যাপ্ত শিল্পায়ন, রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ এবং রংপুরবাসীর প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন সহ বৃহত্তর রংপুরকে মডেল বিভাগে রূপান্তর, বেকারত্ব দূরীকরণে যথাযথ পদক্ষেপ নেওয়া এবং গণতন্ত্র, সাম্য, মানবাধিকার প্রতিষ্ঠা এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। স্যার এই প্রস্তাবনাগুলো খুবই ভালো, খুবই ভালো। আমার এই প্রস্তাবগুলো দিয়ে দিও, এটা লিখে আমার কাছে দিয়ে দিও। আসসালামু আলাইকুম। ও বলুক, একটু বলতে চাচ্ছে বোধ হয়, বলে ফেলো ও। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি সমতলের আদিবাসীদের পক্ষ থেকে এখানে আমি সমন্বয়কের ভূমিকা পালন করেছি। তো সেই জায়গা থেকে আমি সমতলের আদিবাসীদের যে সংকটগুলো এটা আমি আপনাকে বলতে চাই। তো যেটা হচ্ছে কি, আসলে আদিবাসীদেরকে পিছনে ফেলে তো দেশের উন্নয়ন সম্ভব না। কাউকে পেছনে ফেলে সেই জায়গায় আদিবাসীদের যে জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এখানে যে সংকটগুলো রয়েছে, যে আপনার আদিবাসী গ্রামগুলোতে কোনো প্রাথমিক যে বিদ্যালয় সেটা নেই, হাই স্কুল নেই। তো এইটা এদিকে একটু নজরে রাখবে এই সরকার, আমি তার কাছে এই প্রত্যাশা রাখি। এবং আদিবাসীদের মাতৃভাষায় যে শিক্ষা সেটা নিশ্চিত করতে হবে এবং সমতল আদিবাসীদের ভূমি দখল বন্ধ এবং সাংবিধানিক যে স্বীকৃতি সেটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। এটা একটু আপনাদের কাছে প্রত্যাশা রাখি। আমাকে আর বলতে হবে না, এটা আমারই কথা। কাজে এটা তোমার কাগজটা দাও তবু ইয়েটা পাওয়ার জন্য, এটা আমার নিজেরই কথা। যেগুলো বলতেছে একেবারে হুবহু একই জিনিস, এইটাই আমরা চাই। আমাদের রংপুর বিচের বড় একটি অঞ্চল। এই রংপুর নানান রাজনৈতিক জড়াইতের কারণে আমাদের বৈষম্যের মধ্যে আমরা পড়েছি। তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ দুই একটি পয়েন্ট বলবো।
আমাদের এই উত্তর জনপদ আমাদের এই তিস্তার অববাহিকায় অবস্থিত। এই তিস্তা বর্ষা মৌসুমে হয় প্লাবিত, যার কারণে আমাদের এই দুই চর অঞ্চলের মানুষ প্লাবনে তারা অনেক কষ্টের মধ্যে থাকে এবং শুষ্ক মৌসুমে সেখানে পানির অভাবে দ্রুত মরুভূমির মতো দেখা যায়, যার কারণে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের যেহেতু কৃষি নির্ভর, সেক্ষেত্রে কৃষির উৎপাদন ব্যাহত হচ্ছে। এই বিষয়ে আপনারা যারা আছেন, মাননীয় আমাদের উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের এবং যারা আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলী রয়েছে এবং এদেশের যারা প্রশাসনে আছে, তারা যদি এটা গুরুত্ব সহকারে দেখে তাহলে আমাদের উত্তরাঞ্চল আমাদের অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক এখন একটু উন্নত হয়েছে, কিন্তু সব থেকে যেটি সাশ্রয়ী হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেলপথ। এই রেলপথটা মিটার গেজে আছে, এটা যদি আপনি সদয় হন তাহলে এটা ব্রড গেজে যদি উন্নতি করেন তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নতি হবে। এবং আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের উত্তরাঞ্চল রংপুরের মানুষ শিক্ষা দীক্ষায় বর্তমানে অনেকটাই এগিয়ে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সর্বাপেক্ষা আপনারা যদি আরেকটু গুরুত্ব সহকারে দেন তাহলে এখানে যদি শিল্প অঞ্চল অর্থাৎ আমাদের গ্যাসের যদি ব্যবস্থাটা করে দেন তাহলে এখানকার মানুষ এখানে শিল্প কারখানা গড়ে উঠবে এবং এখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী আরো এগিয়ে যাবে। আর একটি গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটি হচ্ছে আমাদের এই উত্তর অঞ্চল রংপুর, এখান থেকে ঢাকা অনেক দূরত্বের একটি পথ, যেখানে আমাদের এখানে মধ্যবর্তী এবং নিম্ন আয়ের মানুষের সংখ্যাটাই বেশি এবং আমরা যারা শিক্ষার্থী রয়েছে আমরা নিম্ন মধ্যবর্তী পরিবারের সন্তান। আমাদের প্রতি সপ্তাহে ঢাকা যাতায়াতে হিউজ পরিমাণ খরচ হয়, যে খরচের কারণে আমরা আমাদের পরীক্ষা দিতে যাওয়াটা অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে যদি আপনারা বিভাগীয় পর্যায়ে অর্থাৎ পরীক্ষাগুলোর ব্যবস্থা করেন তাহলে আমাদের। দর্শক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় কিছুক্ষণ আগে কথা বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিক্ষার্থীদের কাছ থেকে তাদের প্রস্তাবনাগুলো তিনি শুনছিলেন। আমরা সরাসরি সেখানে ছিলাম। বেতন ভাতা পরিশোধ নিয়ে বিপাকে পোশাক খাতের উদ্যোক্তারা, চলছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। আবারও কর্মমুখর শিল্পাঞ্চল। নিরাপত্তা জোরদার করতে টহল বাড়িয়েছেন সেনা সদস্যরা। যোগাযোগ চলছে ক্রেতা প্রতিষ্ঠানের সাথে। যদিও জুলাই মাসের বেতন ভাতা পরিশোধ নিয়ে বিপাকে পড়েছেন অনেক উদ্যোক্তা। এই পরিস্থিতিতে ইতিবাচক ভাবমূর্তি তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বলছেন বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। তৈরি পোশাকের উপর ভর করে টিকে আছে রপ্তানি বাণিজ্য। এই খাত নিশ্চিত করছে কর্মসংস্থান, আসছে বিদেশি মুদ্রাও। কিন্তু কয়েকদিনের সংঘাত এবং অস্থিরতায় কমেছে এই খাতের উৎপাদন। দফায় দফায় বন্ধ করে দিতে হয় কারখানা। ক্রেতা প্রতিষ্ঠানের চাহিদা পূরণ করতে কেউ কেউ করেছেন এয়ার শিপমেন্ট। সময় মতো পণ্য সরবরাহ না করায় অনেকেই বাতিল করেছে রপ্তানি আদেশ। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে, কিন্তু ভাবমূর্তি ফিরিয়ে আনা বিকল্প নেই। এটার সাথে ব্যবসা বাণিজ্য জড়িত। আমরা একটা শান্তির পরিবেশ চাই, একটা স্বস্তি চাই। মানুষের ক্ষোভ যেটা আছে প্রশমিত হয়ে যাতে দেশে একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসে। স্বাভাবিক অবস্থা ফিরে আসলে ব্যবসা বাণিজ্য শুরু হবে। যে একটা ক্ষত তৈরি হয়েছে সেই জায়গাতে যদি প্রপারলি তার সমাধানের বিষয়টি যদি নিশ্চিত না করা হয়, তাহলে বায়াররাও কিন্তু এই সমাধানগুলোকে কিছুটা হলেও তারা অনিশ্চিতভাবে দেখবেন। রপ্তানি আর হিসাব নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে ইপিবি যে তথ্য দিচ্ছে প্রকৃত রপ্তানি আয় তার চেয়ে কম। রিজার্ভ এবং কর্মসংস্থান নিশ্চিতের জন্য রপ্তানি আয় বৃদ্ধির বিকল্প নেই। ব্যবসা বাণিজ্যের উপরে দেশের অর্থনীতি নির্ভর করে। আজকে যদি আমরা রপ্তানি না করতে পারি, আমাদের ফরেন কারেন্সি আসবে না। রপ্তানিকে সুরক্ষিত করতে হবে। স্থানীয় শিল্প যেটা আছে সেটাকে রক্ষা করতে হবে, সেটা যাতে ভালোভাবে চলতে পারে সে ব্যবস্থা করতে হবে। সার্বিক উৎপাদন বাড়াতে নিশ্চিত করতে হবে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ। শিল্পায়ন যেটা হয়েছে তার অন্যতম একটা উপাদান হচ্ছিল গ্যাস। আমরা গ্যাস পেয়েছিলাম বলে আজকে এই অবস্থায় এসে এখন আমাদের এনার্জি সিকিউরিটিটা খুবই ইম্পর্টেন্ট। বৈদেশিক মুদ্রা দিয়ে যেভাবেই হোক, ডেফার্ড হোক, যেভাবে নেগোসিয়েশন করে গ্যাসটা আনতে হবে, যাতে এই যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা যদি পূরণ করা যায় তাহলে
কিছুটা স্বস্তি আসবে। ডাইং এর কাজ করেন বা টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করেন অথবা সিরামিক বা গ্লাস রিলেটেড কাজগুলো করেন, তাদের জন্য কিন্তু এটা একটা বড় দুশ্চিন্তা এবং সেটা কিন্তু রয়ে গিয়েছে, এটা কিন্তু এখনো সমাধান হয়নি। সুতরাং সেটাও কিন্তু আমাদের ব্যবসার প্রতিযোগিতা সক্ষমতার জন্য একটা দুর্বলতা। সংকটের এই সময়ে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর বর্তমান নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। অনেকের অভিযোগ শিল্প মালিকদের পাশে ছিল না পরিচালনা পর্ষদ। এবং এই যে সংগঠনে বিজিএমইএতে প্রেসিডেন্ট নাই, অ্যাক্টিং করে কি প্রেসিডেন্ট করা যায়? রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন শিক্ষার্থীরা। সড়কে যান চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে তাদেরও ব্যস্ততা। রাজধানীর মোড়ে মোড়ে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। নিজ উদ্যোগেই সড়কের যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নীতিমালাগুলো পরিপূর্ণভাবে না জানলেও যথাসম্ভব ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা রয়েছে তাদের। শিক্ষার্থীরা বলছেন পুলিশ না থাকায় আইন মানছেন না অনেকেই। অনেক বাস চালকও মানছেন না নির্দেশনা। মোটরসাইকেলের চালকরা বের হন হেলমেট ছাড়াই। তবে তাদেরকে শান্তিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এমনটা জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের সহযোগিতা করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্তে উন্নত মানের স্মার্ট ফেন্স বসাচ্ছে ভারত। কাঁটাতারের বদলে এরই মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় মজবুত এবং অতিরিক্ত উচ্চতার বেড়া বসানোর তোড়জোড় চলছে। কর্তৃপক্ষ বলছে অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি নাগরিকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে এই পদক্ষেপ। সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় 4096 কিলোমিটার বিস্তৃত বাংলাদেশ ভারত সীমান্ত। পশ্চিমবঙ্গে 938 কিলোমিটার বাদে ত্রিপুরা, আসাম এবং মেঘালয়ের সাথেও দুদেশের সীমান্ত এলাকা। গেল কিছুদিন ধরেই সীমান্ত ঘিরে ভারতের তৎপরতা চোখে পড়ার মতো। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বেশ কিছু জায়গায় স্মার্ট ফেন্সিং সিস্টেম বসানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এরই মধ্যে জলপাইগুড়ির ধরধরা সীমান্তে পুরনো কাঁটাতারে বেড়ার পরিবর্তে মজবুত ও অধিক উচ্চতার স্মার্ট ফেন্স বসানোর কাজ শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এতে অনুপ্রবেশ কমার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। এইগুলো হচ্ছে একটু মজবুত, অনেক মজবুত আছে। আগেরগুলো তো মজবুত ছিল না। আগের মনে করো প্লাস দিয়ে কাটলে কাটা যেত। এখনকার এই যেগুলো বেড়া হচ্ছে এগুলো তো কাটা যাচ্ছে না। পুরোনো বেড়াটাকে উঠাই দিচ্ছে, ফেন্সি হলে আবার সুবিধা হবে। একদম এটা আবার উচ্চা আছে, প্রত্যেক দিক দিয়ে সুবিধা হবে, আপনারা বাঁধে ঢুকতে পারবে না। হার্ড আছে জিনিস। এর আগে বাংলাদেশ ভারত সীমান্তের ওপর নজর রাখতে বিএসএফ এর কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনিক রহমান, যমুনা নিউজ। ক্ষমতার পালাবদলে পরিবর্তনের ছোঁয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও। সেই পরিবর্তনের ডাক নিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে এসেছিলেন বাংলাদেশ দলের কোচ নাজমুল আবেদিন ফাহিম। দেশের বর্ষিয়ান এই কোচ ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছিলেন শিক্ষার্থীদের সাথে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান চলমান পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নিয়ে। আমি যেহেতু খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, আমার মনে হয় না যে বিসিবি খুব একটা ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন, যেটা বাইরে থেকে অনেকেই মনে করে এর চাকচমক দেখে মনে করে বা অনেক কিছু দেখে মনে হয় যেন বিসিবি বোধহয় দারুণ একটা অর্গানাইজেশন। কিন্তু আমার মনে হয় যে এটার যে অপরচুনিটি ছিল, বিসিবিতে যে অপরচুনিটি ছিল, সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন মোটেই হয়নি। সেটা অনেকগুলো কারণেই হয়নি, অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণেও হয়নি। সো আমার মনে হয় যে এখানে পরিবর্তন আনা দরকার।